আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসলামাবাদ ছাড়ল ইরানের প্রতিনিধি দল। আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র, জানালো তেহরান। প্রথম বৈঠকে চুক্তির আশা কেউ করেনি ইরান। সমঝোতা না হওয়ার দায় ইরানের উপর চাপালেন ভেন্স। ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরেছে যুক্তরাষ্ট্র। ইরানের গলা টিপে ধরেছে ইসরায়েল, হুমকি নেতানিয়াহুর। 4 সিটিতে হামের টিকাদান শুরু আজ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসলামাবাদে অনুষ্ঠিত বহুল আলোচিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের পর এবার পাকিস্তান ত্যাগ করেছেন ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি। ইরানের মেহের নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি আজ রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ত্যাগ করে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পাকিস্তান ত্যাগ করে। যাওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, ওয়াশিংটনের দাবিগুলো তেহরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিল। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা 14 ঘন্টার আলোচনা শেষ হয়েছে। উচ্চ পর্যায়ের এই আলোচনার পর প্রক্রিয়াটি এখন কারিগরি পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষ লিখিত প্রস্তাব বিনিময় করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরান সরকার জানিয়েছে, ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল এখন বিস্তারিত প্রস্তাব ও বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় করছে। পোস্টে আরও বলা হয়, কিছু বিষয়ে এখনও মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দূরত্ব কমিয়ে আনতে আলোচনা এখন খসড়া তৈরির চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে পাকিস্তান এই প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে। কয়েক সপ্তাহ পরোক্ষ কূটনীতির পর এ আলোচনা এখন একটি কাঠামোগত রূপ পেয়েছে। বর্তমানে কারিগরি, রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাবগুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের পর ইরানের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছালেও গুরুত্বপূর্ণ 2-3টি বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। ইসমাইল বাঘাই বলেন, এ আলোচনা হয়েছে 40 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর, যেখানে চারদিকে শুধু অবিশ্বাস আর সন্দেহ। স্বাভাবিকভাবেই প্রথম বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানোর আশা আমাদের ছিল না, আর তেমনটা কেউ আশাও করেনি। এর আগে বাঘাই বলেছিলেন, আলোচনার সফলতা নির্ভর করছে প্রতিপক্ষের সত্যতা ও সদিচ্ছার উপর। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ স্বীকৃতি দেওয়ার উপর তিনি জোর দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী বিরোধ মেটানোর প্রচেষ্টা আবারও ব্যর্থ হলো। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত 21 ঘন্টার ফলপ্রসূ আলোচনা শেষে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। এই ব্যর্থতার দায় ইরানের উপর চাপালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিবিসির প্রতিবেদন অনুযায়ী রোববার এক সংবাদ সম্মেলন করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ইরানের আলোচকরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তগুলো মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন, যদিও তিনি দাবি করেন সেগুলো খুবই নমনীয় ছিল। ভ্যান্স বলেন, আমরা যথেষ্ট সহনশীল ছিলাম। প্রেসিডেন্ট আমাদের বলেছিলেন, তোমাদের সেখানে সৎ উদ্দেশ্য নিয়ে যেতে হবে এবং একটি চুক্তি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা তাই করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো অগ্রগতি করতে পারিনি। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইঙ্গিত দেন, মূল সমস্যাটি ছিল ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে অনীহা। তার ভাষায়, আমরা এখান থেকে যাচ্ছি একটি খুব সহজ প্রস্তাব নিয়ে, একটি বোঝাপড়ার উপায় যা আমাদের চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব। দেখা যাক ইরানিরা এটি গ্রহণ করে কিনা। 21 ঘন্টায় কয়েক দফা বৈঠক হয়েছিল, লাভ হয়নি কিছুই। ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড়। তেহরান বলছে, জাতীয় ইস্যুতে ছাড় নয়, প্রয়োজনে সামরিক ও কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজবে। যুক্তরাষ্ট্র নাখোশ তাদের দাবি পূরণ না হওয়ায়। তবে ইরান দাবি করেছে, অর্ধেক বিশ্ব ঘুরে আসা যুক্তরাষ্ট্র
খালি হাতে ফিরেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোনো অগ্রগতি তখনই সম্ভব হবে যখন ওয়াশিংটন তেহরানের ভাষায় অযৌক্তিক দাবি থেকে সরে আসবে। ঘানায় ইরান দূতাবাসের এক্সপোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ভাইস প্রেসিডেন্টকে বিশ্বের অর্ধেক পথ পাড়ি দিয়ে ইসলামাবাদে নিয়ে এসেছে। 21 ঘন্টার আলোচনা হয়েছে। তারা যুদ্ধে যা অর্জন করতে পারেনি সবকিছুই দাবি করেছে। ইরান স্পষ্টভাবে বড় না বলেছে। আলোচনা শেষ, প্রণালী এখনও বন্ধ, আর ভাইস প্রেসিডেন্ট খালি হাতে ফিরে যাচ্ছেন। আবারও শুধু ইরানের কথাই রইল। নিজেদের মুখ রক্ষা করার আর কোনো উপায় তাদের নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। তবে তিনি দাবি করেছেন, আমরা এরই মধ্যে স্পষ্টভাবে বলতে পারি আমরা ঐতিহাসিক সাফল্য পেয়েছি। মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র দেখিয়ে যেখানে ইরানের প্রভাব লাল রঙে চিহ্নিত। নেতানিয়াহু বলেন, তারা আমাদের শ্বাসরোধ করতে চেয়েছিল, কিন্তু আমরাই তাদের শ্বাসরোধ করেছি। তিনি আরও বলেন, আমরা তাদের আঘাত করেছি, এখনও আরও করার আছে। নেতানিয়াহু বলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় সেটা নিশ্চিত করতে তিনি জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন। গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন এবং বিশ্বকে এই বিপদের কথা বলেছেন। তবে তিনি আক্ষেপ করে বলেন, কিন্তু বিশ্ব শুনতে চায়নি। গত জুনে ইরানে হামলা করে ইসরায়েল ভয়ের দেয়াল ভেঙে দিয়েছে বলে দাবি করেন তিনি। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গে নেতানিয়াহু পরোক্ষভাবে গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনা করেন এবং আবারও নিজেকে দায়মুক্ত করেন। তিনি বলেন, এবার সঠিক সময়ে নির্ভুল গোয়েন্দা তথ্য আমার কাছে পৌঁছেছিল। হামের প্রাদুর্ভাব ঠেকাতে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আজ রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টিকার কার্যক্রম চলবে। এছাড়া আগামী 20 এপ্রিল থেকে দেশব্যাপী এই টিকা কার্যক্রম শুরু হবে, যা 11 মে পর্যন্ত চলবে। 6 মাস থেকে 5 বছর কম বয়সী শিশুরা এই টিকা নিতে পারবে। এর আগে গত 5 এপ্রিল প্রথম ধাপে দেশের 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় কার্যক্রম শুরু হয়। এগুলো দেশের 18 জেলার আওতাধীন 30টি উপজেলায়। রোববার সকাল 8টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের করাইল বস্তির এরশাদ মাঠে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026 উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। গণ অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছে আদালত। গত মঙ্গলবার এই মামলায় শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। শিরীন শারমিন চৌধুরীকে গত মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোসলে মারা গেছেন। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী হিসেবে ব্যাপক সমাদৃত আশা ভোসলে হিন্দি ও বাংলাসহ 20টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। ভারতের সম্মানজনক দাদা সাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ, বঙ্গবিভূষণ সহ বহু সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। সবশেষ শনিবার রাতে হৃদযন্ত্র ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার মাল্টি অর্গান ফেইলিওর হওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। গানের জগতের সঙ্গে তার সখ্যতা ছেলেবেলা থেকে। বাবা দীননাথ মঙ্গেশকর একজন সঙ্গীত শিল্পী ছিলেন। দিদি লতা মঙ্গেশকরের অবদান ভারতীয় সঙ্গীত জগতে অপরিসীম ছিল। দর্শক, এ ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।